আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। রাত 2টার সময় যদি আপনার ঘরের কেউ একজন ভয় পেয়ে চিৎকার করে ওঠে, তখন কেমন লাগবে আপনার? হয়তো আপনিও ভয় পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছিল আমার সাথে। তো চলুন গল্পটি শেয়ার করা যাক। একদিন রাত 2টা বাজে। তখন আমি এমনিতে গল্প রেকর্ড করে থাকি, ভয়েস রেকর্ড করি। তো আমি রেকর্ড করা শেষ করে যখন ঘুমোতে যাব, তখন প্রায় 12টা পার হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বাজে। তখন আমি বিছানায় পিঠ লেগেছি, কেবল ঘুম আসছি। হঠাৎ করে দেখি আমার বড় ভাই তার ঘর থেকে বেরিয়ে চিৎকার করে উঠল, মা আমায় বাঁচাও, একথা বলে চিৎকার দিয়ে উঠল। তখন আমার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, কি হয়েছে? তখন আমার কাছে টর্চ ছিল না, ফোন ছিল পাশে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বাইরে বেরোলাম, দেখলাম কি হয়েছে। তখন খেয়াল করলাম রাত 2টা বাজে। তখন আমার ভাই বলছে আমার ভাবি নাকি তাকে উঁচু করে আছাড় দিয়েছে। তখন আমি একটু অবাক হলাম, কারণ আমার ভাইয়ের স্বাস্থ্য মোটামুটি আমার থেকেও ভালো, কিন্তু আমার ভাবি তো আমার ভাইয়ের থেকে অনেক রোগা, চিকন। কিন্তু একজন মেয়ে মানুষ হয়ে একজন পুরুষ মানুষকে উঁচু করে আছাড় দেয় কিভাবে, এটা আমার মাথায় ঢুকলো না। তখন আমার মা বলল, আমি বুঝতে পারছি বিষয়টা আসলে কি হয়েছে। তখন আমার মা আমার ভাইকে জিজ্ঞাসা করলো, কাহিনীটা কি, প্রথম থেকে বল। তখন আমার ভাই বলল, আজ প্রায় 3-4 দিন ধরে আমার বউ পেট ব্যথা করছে, পেট ব্যথায় কান্না করে রাতে। আমি জিজ্ঞাসা করলে বলে পেট ব্যথা করছে, কিন্তু আসলে আমার মনে হতো যে ওর অন্য কোনো সমস্যা আছে, কিন্তু কখনো আমাকে প্রকাশ করতো না। আজকে যখন ওর পেট ব্যথা বেশি করছে, তখন আমি ওকে স্পর্শ করতেই ও আমার গলা ধরে উঁচু করে আছাড় দিল। তখন আমি দরজা খুলে বেরিয়ে চিৎকার দিয়ে উঠলাম আর বললাম, মা আমাকে বাঁচাও। তখন আমার মা বলল, তাহলে এখন কি করা যায়? হয়তো ওর পেট ব্যথায় ও ক্ষিপ্ত হয়ে গেছে, এজন্য তোকে হয়তো আছাড় দিয়েছে। কিন্তু আমার ভাই বলল, ও যদি তাই হয়, তাহলে ওর গায়ে এত শক্তি আসলো কিভাবে যে আমার মতো একজন পুরুষ মানুষকেও এভাবে আছাড় দিতে পারলো? আর ওর চোখগুলো বড় বড় হয়েছিল, আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল ও আমাকে গিলে খাবে, এরকম একটা অবস্থা। তখন আমি ভীষণ ভয় পেয়েছিলাম, এর জন্য আমি ঘর থেকে দৌড়ে বেরিয়েছিলাম। আমার মা বিষয়টা আন্দাজ করতে পেরে তখন আমার ভাবির সামনে কিছু বলে নাই, আমার ভাইকে গোপনে সব কথা বলে ওর কি হয়েছে। আমার ভাইকে বলা হলো কোনো মতো রাতটা কাটা, তারপর সকাল হলে ওকে ওঝার বাড়িতে নিয়ে যাব। আমার ভাই তখন ওর সাথে আর ঘুমাতে রাজি হয় না। লাইট জ্বালিয়ে বারান্দায় বসে থাকতে থাকতে কোনো মতো রাতটা পার করে সকাল হলো। সকালবেলা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনকে খবর দেওয়া হলো, তারাও আসলো। আসার পর তার সাথে কথা বলছে, ভাবি হেসে খেলে কথা বলছে। তখন তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে রাতে সে অসুস্থ ছিল, এমন পরিবর্তন হয়ে গেছে সকালের মধ্যেই। দেখে বোঝাই যাচ্ছিল না যে তার কিছু একটা সমস্যা আছে, হেসে খেলে কথা বলছে। তার মা, আমার ভাইয়ের শাশুড়ি মানে আমার ভাবির মা, তাকে জিজ্ঞাসা করলো, তোর কোনো ব্যক্তিগত সমস্যা আছে? থাকলে বল, আমার কাছে বল, আমি পার্সোনালি তোকে ডাক্তার দেখাবো। আমার ভাবি বলে, না আমার তেমন কোনো সমস্যা নেই, আমার তো কোনো সমস্যাই নেই। তখন তাকে বলে, তাহলে রাতে অমন করেছিলি কেন? তখন সে হাসতে হাসতে বলে, কি, আমি এমনটা করেছি কখন? আর আমি এমনটা করব কেন? তার কথা শুনে সবাই তো অবাক, কি বলছে সব? সে নাকি কিছুই জানে না, কিছুই বোঝে নাই। তখন আমাদের বাড়ির পাশে এক ওঝা আছে, তিনি অনেক জিন ভূত ছাড়িয়েছে। আমরা তার কাছে যাই, আমার ভাবিকে নিয়ে তার কাছে গেলে তখন সে একটা কোট দেয়, মানে গোল একটা বৃত্ত আঁকে মাটিতে, তার মাঝে আমার ভাবিকে বসায়। বসানোর পর তিনিও একজন জিনকে তার বশ করা আছে। প্রত্যেক ওঝারাই কিন্তু জিন বশ করে থাকে, তেমনি তার কাছেও জিন আছে।
সে জিনের মাধ্যমে সে পরীক্ষা করে দেখে যে আসলে আমার ভাবির শরীরে জিন আছে কিনা। তো দেখার পর সে দেখলো জিন তখন আর ছিল না তার কাছে, কিন্তু জিনে যে ধরেছিল এটা সে বুঝতে পারে। তখন জিনকে কিভাবে তাড়ানো যায় সে পরামর্শ করলে তিনি বলে, জিন যেখান থেকে ধরেছে সেখানে গেলে হয়তো কিছু একটা করা যাবে। তখন তো আমরা সবাই একটু নিরাশ হয়ে গেলাম, কোথা থেকে ধরেছে আমরা সেটা কিভাবে বলবো। কিন্তু ওঝা ঠিকই বলে দিল, তোমার ভাবিকে তার এলাকা থেকেই জিনে আসর করেছে, তোমরা তার এলাকায় আমাকে নিয়ে চলো, তখন আমি তাকে ধরতে পারবো। তো আমরা সিদ্ধান্ত নিলাম বিকালের মধ্যে রওনা দেব তাদের বাড়িতে। আমাদের এখান থেকে তাদের বাড়ি প্রায় 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটার দূরে হবে, এমনই হবে। তা আমরা দুপুরের পর বেলা 3টে বাজে রওনা দিলাম। না, 3টে না, বেলা 2টে বাজে তখন রওনা দিলাম। যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেল। তো আমরা যাওয়ার পর আমার ভাবিকে তাদের বাড়িতে বসানো হয় উঠানে বসানোর পর কবিরাজ গোল একটা বৃত্ত আঁকে তার মাঝে বসায়, আরও কী সব মাটিতে আঁকি উকি করে সেটা বুঝতে পারলাম না। এটা হয়তো তাদের নিয়ম, সে যা যা করা দরকার তাই তাই করলো। করার পর আমার ভাবিকে তিনি একটা বাটিতে সরিষার তেল নিয়ে কি যেন পরে ফু দিল। ফু দেওয়ার পর আমার ভাবির মুখে ছিটা মারল। এটা মারার পর আমার ভাবি প্রথমে খুব শান্ত ছিল, মাটির দিকে মাথা দিয়ে চুপচাপ বসেছিল। যখন তেলের ছিটা তার মুখে মারা হলো তখন মনে হলো তার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এমনই শুরু করলো। সে লাফালাফি করতে চেষ্টা করলো, কিন্তু লাভ নেই, সে কোর্টে বন্দি হয়ে আছে, বেরোতে পারছে না। তখন কবিরাজ, মানে গ্রামে আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন, যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো বুঝতে পারবেন যে হাত চালান দেয় কিভাবে। হাত চালান দিয়ে দেখলেও তার শরীরে এখনো ওঠে নাই জিন, কিন্তু যে বৃত্তটা এঁকেছে, যে গুন্ডি কেটেছে তার মধ্যেই আছে জিন। সে আবারও কয়েকবার তেলের ছিটা মারল আমার ভাবির মুখে। এটা মারার পর জিনটা তখন তার শরীরে একটু একটু করে আছর করতে শুরু করলো, মানে তার শরীরে একটু একটু করে ঢোকা শুরু করলো। যে জিনটা আমার ভাবিকে আসর করেছিল সেও ভালো করেই জানে যে আজকে হয়তো আমার শেষ দিন হতে যাচ্ছে, এজন্য সে তার শরীরে ঢুকতে চাচ্ছিল না, কারণ শরীরে ঢুকলেই তো বিপদ, কিন্তু শরীরের বাইরে থাকলে তাকে আর ধরা যাবে না। কিন্তু সে তো বন্দী হয়ে আছে কোর্টের মধ্যে, চাইলেও বের হতে পারবে না। জোর জুলুম করার পর, অনেক চেষ্টা করার পর সেই জিন আমার ভাবির শরীরে প্রবেশ করে। তারপর কবিরাজ তাকে অনেক প্রশ্ন করে, কিন্তু কোনো জবাব দেয় না, চুপচাপ বসে থাকে। আর এমন অট্ট হাসি দেয় যেটা দেখলে গায়ের কাঁটা দাঁড়িয়ে যায়। আবার হঠাৎ করে এমনভাবে কান্না করে যেটা দেখলে অনেকের মায়া হয়, চোখ দিয়ে পানি চলে আসার মতো এভাবে কান্না করে। তখন কবিরাজ তার হাতের কেনি আঙুলটায় বাদ দেয় শুরু করে, মানে পাটের দড়ি। গ্রামের অঞ্চলের কবিরাজরা এভাবেই চিকিৎসা করে থাকে, পাটের দড়ি দিয়ে হাতের কিনারে যে আঙুলটা আছে সে আঙুলটায় শক্ত করে বাদ দেওয়ার পর আস্তে আস্তে টাইট দেওয়ার বলতে থাকি, বল এবার তুই কি তোর পরিচয় দিবি নাকি আমি তোকে শেষ করে ফেলবো। তখন জিন চিৎকার দিয়ে বলে, আমার কোনো ক্ষতি করিস না, আমি বলছি, সব বলছি। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তুই একে আছর করেছিস কোত্থেকে? সে মুখে কোনো কথা বলে না, সে চোখ দিয়ে ইশারা দেয়। কয়েকবার এভাবে ইশারা দেওয়ার পর বুঝতে পারলাম আমার ভাবিদের বাড়ির ঘরের কোনায় একটা বড়ই গাছ ছিল। সেই বড়ই গাছেই তার বাসা ছিল, সেখান থেকে নাকি সে তাকে আছর করেছে। তারপর কবিরাজ জিজ্ঞাসা করলো, তোর নাম কি, তোর পরিচয় কি, তোর বাবার নাম কি, কেন ধরেছিস? এসবের কোনো উত্তর সে দিল না। অনেক চেষ্টা করার পর সে কোনোভাবেই উত্তর দিল না। এদিকে আমার ভাবি আগে থেকে অসুস্থ ছিল, তারপর এত জোরাজুরি করার পর ভাবি ক্রমশই অসুস্থ হতে থাকলো। কবিরাজ বলল, যেহেতু আমাদের জিনের পরিচয় জেনে কোনো লাভ নেই, তাই আমরা আর তাকে কষ্ট দিব না। এই রোগী হয়তো অনেক বড় রোগে আক্রান্ত হতে পারে, আমরা আর বেশি তাকে কষ্ট দিব না।
কবিরাজ এই কথা বলার পর সকলে রাজি হলাম যে ঠিক আছে, তাহলে জিনকে শুধু বন্দি করুন, আর এত কিছু করার দরকার নেই। তখন কবিরাজ জিনকে বলে, তুই কি ভালোভাবে যাবি নাকি তোকে শেষ করব? জিন নাসর বান্দা, সে বলে, না, আমি ওর থেকে কোথাও যাব না, ওকে আমার অনেক ভালো লাগে। ওর শ্বশুরবাড়িতে গেলে ওর জামাই ওকে আবার মারবে, এটা আমার সহ্য হবে না। কিন্তু আমার ভাই আমার ভাবিকে অনেক ভালোবাসে, অনেক, যা বলার মতো না। কখনো তাকে আঘাত করা তো দূরে থাক, কখনো তার সাথে উঁচু গলায় কথা বলা পর্যন্ত দেখিনি আমি। কিন্তু জিন না যাওয়ার জন্য এসব মিথ্যে বাহানা করে, এটা সকলেই বুঝতে পারে। তারপর কবিরাজ জিনকে শিক্ষা দেওয়ার জন্য আরও একটা পদ্ধতি অবলম্বন করে। সেটা হচ্ছে একটা গামছা ভিজিয়ে আমার ভাবির মুখে চেপে ধরে। তখন এমনভাবে চিৎকার করলো যেন মনে হলো তাকে কেউ জবাই করছে। এভাবে চিৎকার দিয়ে উঠলো। চিৎকার দেওয়ার পর বললো, হ্যাঁ আমি চলে যাব। যখন গামছাটা সরায় তখন অট্ট হাসি দিয়ে বলে, কবিরাজ তুই অনেক বড় ভুল করছিস, আমি তোকে ছাড়বো না। কবিরাজও নাছরবান্দা, তাকে দেখে মোটেও ভয় পেল না। কবিরাজ তখন বলল, না, এভাবেই আর কাজ হবে না, ওকে উচিত শিক্ষা দিতে হবে। তখন ধূপ আর শুকনো মরিচ দিয়ে ধোঁয়া সৃষ্টি করলো, আর সেই ধোঁয়াতে সাধারণ মানুষেরই কাশি উঠতে শুরু করলো। অনেকেই কাশতেছিল, কিন্তু সেটা করার পরেও কোনোভাবেই কাজ হচ্ছিল না। তবে তখন সে ওঝা বলল, আমি এখন কুফুরি করব। কুফুরি করাটা কিন্তু খারাপ, এটা অনেক বড় পাপের কাজ। জানি না সে কেন করলো, তবে সে হয়তো বা ভেবেছিল এটা হয়তো আমার জন্য ভালো কাজ, পুণ্যের কাজ। তবে যত যাই হোক, কুফুরি করা অনেক বড় পাপের কাজ। সে কুফুরি করে বলে, এবার আমি তোকে সারা জীবনের জন্য বন্দী করব। এটা বলার পর একটা বয়ম নিয়ে আসা হয়। সে বয়মে প্রায় 20% একটা বয়মের 20% পানি দিয়ে ভর্তি করা হয়। তারপর আমার ভাবির মুখে চেপে ধরা হয়, ধরে বলে, এবার এই বোতলে তুই চলে যা। অনেক জোরাজোরি করার পর সে বোতলে ঢোকার সাথে সাথেই বয়মের মুটকি দিয়ে বয়মটাকে আটকানো হয়। তারপর তিনি মাটি ফু দিয়ে মাটি লাগিয়ে দিল বয়মের চারপাশে, যাতে বের হতে না পারে। তারপর সূরা ফাতিহা পড়ে আরও কয়েকটা সূরা পড়ার পর সে বোতলে ফু দেওয়া হয়, দিয়ে সে জিনটাকে বন্দি করা হয়। এদিকে আমার ভাবি অজ্ঞান হয়ে গেছে, তার কোনো হুঁশ নেই। তখন কবিরাজ পানি পরে দিল, সেটা পানি পরা খাওয়ার পরেই তার জ্ঞান ফিরল। তারপর তাকে ওই পানি একটু ছিটানো হলো, মোটামুটি তখন একটু হাঁটার মতো শক্তি ফিরে পেল। তারপর ওই জিন যাতে এই বাড়িতে আর আসতে না পারে, বা অন্য কোনো জিন এই বাড়িতে আসর করতে না পারে, সেজন্য বড় বড় কয়েক গামলা বালু নিয়ে আসা হয়। সে বালুতে কি দোয়া পরে ফু দেওয়া হয়। দেওয়ার পর সে বালু পুরো বাড়ি ছিটানো হয়, ছিটিয়ে দেওয়া হয়। আর বাড়ির 4টি কোণায় 4 জন করে দাঁড়িয়ে মোট 4 বার আজান দেওয়া হয় আর বালু ছিটানো হয়, যাতে ওই জিন আর আসতে না পারে। এভাবে করার পর আমাদের সারাদিন কেটে গেল। সন্ধ্যার পর আমরা আবার বাড়িতে ফিরে আসলাম আমার ভাবিকে নিয়ে। তখন সে একেবারে স্বাভাবিক সুস্থ হয়ে ওঠে। তো এই ছিল আমার সাথে আমার নিজের দেখা বাস্তব ঘটনা, ভৌতিক ঘটনা। আমি অনেক ভয় পেয়েছিলাম সেই দিন আমার ভাইয়ের সেই ঘটনা দেখার পর। আর একজন মানুষের জিনে আসর করলে তার ব্যবহার অত্যন্ত খারাপ হয়ে যায়, যা বলার মতো না। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই শেয়ার করবেন। আমি পরবর্তীতে আপনার ওই গল্পটাই আমি ভয়েস রেকর্ড করে সকলকে শোনানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।